বাংলার উত্তর দিকে একটা ছোট্ট নিস্তব্ধ গ্রাম আছে, নাম কেশবপুর। গ্রামটার পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। এই গ্রামটায় মানুষ বেশি নেই, তবুও তাদের মধ্যে থাকে শান্তির হাসি। আর তার পাশে থাকে গ্রামের চিরচেনা নিরিবিলি পরিবেশ। এই কেশবপুরেই বাস করেন রিতম আর প্রীতম, দুই ভাই। দুজনের রক্ত এক হলেও দুজনের স্বভাব আকাশ পাতাল তফাৎ। রিতম খুবই সৎ এবং মনের দিক থেকে খুবই ভালো। গ্রামবাসী তাকে সম্মান করে, কারণ সে কখনো কাউকে ঠকায়নি। তার অবস্থা খুব একটা ভালো না। ভোরের আলো ফোটার আগেই সে মাঠে চাষ করতে যায়। মাঠে চাষ করে তার সংসার চলে। অন্যদিকে প্রীতম, সে ছিল তার উল্টোটা। তার মধ্যে অহংকার, লোভ এবং নিজেকে বড়াই দেখানোর প্রবণতা। নিজের লাভের জন্য সে যে কাউকে ঠকাতে পারে। এই লোভের কারণে চালাকি করে তার বাবার সব সম্পত্তি তার নিজের নামে লিখে নিয়েছিল। দুই ভাই একই চাঁদের তলায় বড় হলেও একজন আলো আরেকজনের অন্ধকার। এইবারে শীতের আগমনে টিপটিপি বৃষ্টি পড়ছে। রিতম তার ছেলে বউকে ঘরে নিয়ে বসে আছে। ঠিক তখনই হঠাৎ করে প্রীতম তাদের বাড়িতে এসে উপস্থিত হল। আরে প্রীতম, কেমন আছিস ভাই? আমি তো সব সময় ভালো থাকি দাদা, তোর অবস্থা দেখতে একটু এলাম। এই শীত, এই বৃষ্টি, তোর তো খুব কষ্টতেই দিন কাটছে দেখছি। সৃষ্টিকর্তার কৃপায় আমাদের দিন ভালোই চলে যাচ্ছে। তোদেরকে বললাম আমাদের বাড়িতে চল, ওখানে থেকে কাজকর্ম করে দিবি, ভালো মাইনে দেব, অনেক সুখে থাকবি, বুঝলি? এমন সুখের আমার দরকার নেই রে, আমি যেমন আছি খুব ভালো আছি। এই জন্য বলে মূর্খদের সাথে বেশি কথা বলতে নেই। এত ভালো সুযোগ সুবিধা দিচ্ছি, তাও কাজে লাগাতে পারছিস না। এদেরকেই বলে মূর্খের দল। এই কথা বলে প্রীতম সেখান থেকে চলে গেল। কি গো, তোমার দাদা বৌদি রাজি হলো আমাদের বাড়িতে কাজ করার জন্য? না, এত ভালো করে বোঝাবাম তাও রাজি হলো না। কিন্তু আমাদের বাড়িতে তো কাজের লোক লাগবেই, এখন কি করা যায়? গ্রামের কি, এই তো আমাদের বাড়িতে কাজ করার জন্য রাজি নয়। সবাই বলে প্রীতমের মতো সৎ লোককে ঠকিয়ে সব লিখে নিয়েছি আমি। আমার বাড়িতে কেউ কাজ করবে না। আমি অত কিছু বুঝি না, আমার কাজের লোক লাগবেই। আমি সংসারের এত কাজ একা করতে পারবো না। আচ্ছা, চিন্তা করো না, আমি দেখছি। কি গো রিতম, কোথায় যাচ্ছ? এই তো নরেনবাবু, মাঠে যাচ্ছি। জমিতে কিছু কাজ বাকি আছে, করতে যাচ্ছি। আচ্ছা, যাও তাহলে। রিতমটা খুব ভালো মানুষ গো, কিন্তু ওর ভাই ওকে ঠকিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। তাও তুমি ঠিকই বলেছ, রিতমের মতো ভালো মানুষ এই গ্রামে আর একটাও নেই। যাক, এইবারের ফসল খুব ভালোই হয়েছে। বাজারে বিক্রি করতে পারলে ভালো দাম পাবো। কাল একবার মহাজনের কাছে গিয়ে দেখে আসতে হবে ফসলের দাম কেমন চলছে। আরে রিতম ভাইটা কি মনে করে? এই তো ভাই, শীতের ফসলের দাম কেমন চলছে তার খোঁজ খবর নিতে আসলাম। শীতের ফসলের দাম খুব ভালো ভাই। এবারে তোর রুমের সব ফসল আমাকেই দিস, আমি ভালো দামেই দেব। ঠিক আছে ভাই, কালকে গাড়ি নিয়ে জমিতে যেও আর সব ফসল তুলে নিয়ে চলে এসো। পরের দিন মহাজন গাড়ি নিয়ে রিতমের জমিতে গেল এবং সব ফসল তুলে নিয়ে গেল। রিতম ফসল বিক্রি করে বেশ ভালো টাকায় লাভ করল। এরপর কেটে গেল অনেক দিন। ধীরে ধীরে রিতমের অবস্থা আগের চেয়ে এখন অনেকটাই ভালো হয়ে গেল। ঠিক এমনই একদিন রিতম তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ করে ছুটতে ছুটতে রিতমের ভাই প্রীতম এই যে হাজির হলো। কিরে, এইভাবে ছুটে আসছিস কেন? কি হয়েছে? দাদা, আমার সব শেষ হয়ে গেছে। আমার আর কিছুই রইল না। আমার বউ আমার সাথে ছলনা করে সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে আর আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি বলছিস তুই? আচ্ছা, দেরি না করে চল জমিদার মশাইয়ের বাড়ি যাই, দেখি উনি কিছু করতে পারেন কিনা। প্রীতম সব ঘটনা খুলে জমিদারকে বলল। সব শুনে জমিদার বলল, একটা কথা জানিস প্রীতম, কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। তুই নিজের মায়ের পেটের ভাইকে ঠকিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিলিস। আজ ঠিক সেই ঘটনাই তোর সাথে ঘটেছে।
তবুও দেখ, তোর ভাইয়ের সাথে এত অন্যায় করেও সেই তোর ভাই তোর বিপদের সময় তোর পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন জমিদার মশাই। কিছু আমারই দোষ। আমার পূর্ব কর্মফলে আজ আমার এই অবস্থা। দাদা, আমাকে ক্ষমা করে দিস। মানুষ নিজের ভুল স্বীকার করলে তবেই সংশোধনের পথ খুলে যায়। কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না, তবে অনুতাপ আর ক্ষমা প্রার্থনা মানুষকে আবার নতুনভাবে মানুষ হতে শেখায়।